এই জায়গার মধ্যে যে কয়টা ইম্পর্টেন্ট টপিক তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তা আজকে তিনটা জায়গা পড়বো, তিনটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক একটা এক এক বিষয়ের জন্য। একটা হচ্ছে অ্যাডমিশনের জন্য, একটা হচ্ছে গয়ে গাণিতিক প্রবলেমের জন্য, আর এই পুরো টপিকটা এটা হচ্ছে পুরোটা থেকে সৃজনশীল হয়, মানে একটাই টপিক ধরবে, সৃজনশীল একটা এরকম। তা আসো তাহলে তারের প্রসারণে কৃত কাজ, এটা আমরা অ্যাডমিশন পর্যন্ত গুরুত্বপূর্ণ, বুঝছো? একাডেমিক টু অ্যাডমিশন লিখে রাখবা। এই কৃত কাজটা কিভাবে আমরা মাপবো দেখো। প্রথমে তোমাদের আগে জানা একটা সমীকরণ লিখি, যেটা অলরেডি পড়ছো তোমরা। ইয়াং এর গুণাঙ্কের সমীকরণ y is equal to f ক্যাপিটাল L ডিভাইডেড বাই a স্মল l, পড়েছো? যেটা হচ্ছে a তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতে তারটা যদি এরকম হয় গোলাকার, তাহলে এইরকম তারের বৃত্তাকার তারের এই অংশটাই হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যাকে আমরা এই দিক থেকে যদি দেখি এরকম দেখবো, তাই তো? এটা হচ্ছে সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরকম। আর এল হচ্ছে তারের প্রাথমিক দৈর্ঘ্য। এফ পরিমাণ বল প্রয়োগ করে তার যদি টান দিই, তাহলে সেই টান বলের কারণে, প্রযুক্ত বলের কারণে তার দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কতটুকু হবে? স্মল এল, এই ছোট হাতের এল, তাই তো? তখন ইয়ং এর গুণাঙ্কের সমীকরণ এরকম দাঁড়িয়েছিল। এখন কোনোদিন যদি বল নিয়ে হিসাব নিকাশ করা লাগে, বলের ব্যাপার আসে, তাহলে বল সমান সমান কত হবে এই সমীকরণ থেকে বলো? দেন এফ সমান সমান কত? এফ এর মানটা হিসাব যদি করতে চাই, এল এদিকে গিয়ে গুণ হবে, তাহলে হবে ওয়াই এ স্মল এল, আর এ ক্যাপিটাল এল কি হবে? ভাগ হবে, তাই তো? এটা নিয়ে সমস্যা নাই, এটা সহজ কথা। এটা দিলাম একটা 1 নাম্বার সমীকরণ, এটা প্রযুক্ত বলের সমীকরণ। এখন এই বল দিয়ে যে কাজটা করব, এখানে একটা চিত্র আঁকি আমরা। চিত্রটা হচ্ছে একটা তারের, ধরো এত বড় একটা তার, এই তারকে তাহলে ছাদের মতো শক্ত একটা তলে ঝুলিয়ে রেখেছি আমরা, এইটা হচ্ছে সিলিং। তারের প্রাথমিক দৈর্ঘ্যকে ধরলাম ক্যাপিটাল এল। এখন এই তারে যদি একটু এরকম করলাম যে মুক্ত প্রান্তের দিকে আমরা ভার ঝুলিয়ে দিলাম বা কোনো একটা বল দিয়ে টান দিলাম, তাহলে তারটা এরকম লম্বায়িত হইল, দৈর্ঘ্য বেড়েছে। আমরা কিন্তু একটু চিকন করে দিয়েছি, চিকন করাই উচিত, কারণ এটা দৈর্ঘ্যে বড় হয়েছে, তাহলে প্রস্থের দিকে কি হবে? একটু কমবে। ও তো আর এরকম না যে আমাদের মতো খাওয়া দাওয়া করে তাই একই সঙ্গে স্বাস্থ্য বাড়ে আবার লম্বাও হয়, তাই তো? এটা হচ্ছে একটা নির্দিষ্ট উপাদানের জিনিস, তাহলে তারে যদি দৈর্ঘ্য বাড়ায় দিই অবশ্যই প্রস্থ কমবে। ওকে, এটা মাথায় রাখতে হবে, এর মধ্যে কোনো ফিজিক্স নাই, এটা লজিক। স্যার এইখানের এ লেভেল থেকে তার বেড়ে ধর না এ লেভেলে আসলো, হ্যাঁ? তো প্রাথমিক অবস্থায় তাহলে আমি কোনো বল যখন দিই তখন দৈর্ঘ্য বৃদ্ধির মানটা কত? 0। আর বল বাড়াইতে বাড়াইতে ম্যাক্সিমাম যে বলটা দিয়েছি তার কারণে দেখা হলো দৈর্ঘ্য বেড়ে কোথায় এসছে? এখানে। আমরা ধরলাম তাহলে এই জায়গাতে দৈর্ঘ্য বৃদ্ধির মান 0, আর এই জায়গাতে দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা কত? এল। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি যখন 0 ছিল তখন প্রযুক্ত বলের মান কত? 0। আর এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে বলটা সেটা ধরলাম এফ। ঠিক আছে, আচ্ছা। এখন তারও কিন্তু একটা স্থিতিস্থাপক বস্তু। ওকে, এইখানে আমরা এই অধ্যায়ে কি স্টাডি করছি? স্থিতিস্থাপকতা, তাই তো? এটাকে স্থিতিস্থাপক বস্তু বিবেচনা করে কাজটা হিসাব করব। মনে রাখবা যে এইরকম এত বড় সড়ো তো হয়ে যায় না, হয়তো ছোট্ট দৈর্ঘ্য বৃদ্ধি হয়। তোমার ফিজিক্স শেখানোর জন্য এরকম লম্বা করে দেখাচ্ছি, হ্যাঁ? বাট ইঞ্জিনিয়ারিং যখন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন দেখবা যে অনেক ভার চাপিয়ে দিলেও
এরকম একটা তারের যদি দড়ি হয়, রাস্তা অলরেডি করছে, তোমরা কি বিভিন্ন দিকে দেখছো ফ্লাইওভার করার সময় অনেক ভারী ভারী জিনিসগুলোকে চেড়ে তুলে, হ্যাঁ, তো এই ক্রেন দিয়ে, তো ওই তারগুলো যখন ধরে নাও যে তারের দৈর্ঘ্য হয়তো 30 মিটার, তারের দৈর্ঘ্য ধরো 30 মিটার, তো অনেক ভার একটা জিনিস যখন তুলবে তখন হয়তো 30.1 হয়ে গেল, মানে 1 সেন্টিমিটার হয়তো বেড়ে গেল। বুঝতে পেরেছো তো? বুঝতে পারছি। তাহলে অনেক ভার দেওয়ার ফলে তার অল্প একটু দৈর্ঘ্য প্রসারিত হয়, কিন্তু আমরা এখানে ফিজিক্স শেখার জন্য অনেক বড় করে দেখছি। হ্যাঁ, আচ্ছা, ছোট্ট একটা কথা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অবশ্যই ভার যদি যদি এটা স্থিতিস্থাপক সীমার মধ্যে হয়, তাহলে বস্তুর যখন ভার তুমি উইথড্র করে ফেলবে, বস্তু যখন ফেলে দিবে তখন অবশ্যই সেটা কি হয়ে যাবে, আবার আগের অবস্থায় যাবে। হ্যাঁ, তবে মনে রাখিও যে এই স্থিতিস্থাপকতার কিন্তু একটা আবার যেমন লিমিট আছে, তেমনি এটা বারবার উঠানামা করছো আর জিনিসটা একবার প্রসারিত হচ্ছে আবার পূর্বের অবস্থায় যাচ্ছে, এই করতে করতে একসময় দেখবা জিনিসটা দুর্বল হয়ে গেছে, সে আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারছে না। এটার নাম স্থিতিস্থাপক ক্লান্তি, এটার নাম ইলাস্টিক ফ্যাটিগ, স্থিতিস্থাপক ক্লান্তি। ওকে, তো আমরা এখন যেটা পড়ছিলাম সেখানে আসি। ধরো একটা বল দেওয়ার ফলে তারকে খুব ছোট্ট একটা দৈর্ঘ্য প্রসারিত করেছি, তাহলে এইরকম একটা এ লেভেলের তারকে আমরা খুব ক্ষুদ্র একটা দৈর্ঘ্য এতটুকু প্রসারিত করেছি, তাহলে এই ক্ষুদ্র প্রসারণটাকে আমরা নাম দিলাম ডিএল। কি নাম দিলাম? ক্ষুদ্র বোঝাতে এই ডি জিনিসটা আমরা ব্যবহার করি, তাই তো? তাহলে এল পরিমাণ টোটাল প্রসারণ চিন্তা না করে কতটুকু করলাম, ডিএল পরিমাণ। তাহলে এর জন্য যে বল দিয়েছি সেটা ধরো এফ, তাহলে এফ পরিমাণ বল দিলাম আর ডিএল পরিমাণ সরণ ঘটলো, কৃত কাজ কত হবে? আমরা এটা প্রসারণে কৃত কাজ হিসাব করব, তো আমরা তাহলে লিখি যে তারটিকে এটুকু লিখেছো কি? অনেকের লেখার হয়তো সময় হয়নি না। তারটিকে এফ বল প্রয়োগে ক্ষুদ্র প্রসারণ ডিএল ঘটাতে কৃত কাজ। প্রসারণটা যেহেতু ক্ষুদ্র মানের, তাহলে ওই সময়ে যে কাজ সেটাও ক্ষুদ্র ধরলাম আমরা, এই কাজটাকে DW দ্বারা লিখলাম, তাহলে সেটা হবে বল ইন্টু ওই ক্ষুদ্র সরণ। তাহলে ক্ষুদ্র সরণের জন্য কাজটাকে আমরা DW লিখলাম। ওকে, এভাবে করে তুমি যদি বলো যে এটাকে সরাতে সরাতে এই 0 লেভেল থেকে নিয়ে যাচ্ছি কোথায়, এল লেভেলে, এটা মনে রাখবা যে আমরা যে এত বড় করে দেখেছি, এত বড় করেও দেখা যাবে না। আমরা এর আগে স্প্রিং প্রসারণের কৃত কাজ বা পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের ওই থিওরি পড়ার সময় বলেছিলাম যে এটা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। ঠিক আছে, এত ছোট একটা অংশে ভাগ করব যে অংশের মধ্যে বলের কোনো চেঞ্জ হবে না। তাহলে এত ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে আমার এখান থেকে এখান পর্যন্ত যদি টোটাল প্রসারণের জন্য কাজ হিসাব করি, তাহলে এই কাজটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাই। হ্যাঁ, তো এইভাবে এভাবে তারটিকে জিরো হতে এল পর্যন্ত প্রসারিত করতে কৃত কাজ, প্রসারিত করতে কৃত কাজ। যদি ডব্লিউ বলি তাহলে এই যে ক্ষুদ্র প্রসারণের জন্য যে কাজ, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোর কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ক্ষুদ্র প্রসারণের জন্য কৃত কাজ ছিল DW, তার ইন্টিগ্রেশন করব কত থেকে কত, তাহলে এই এল এর মান প্রসারণের মানের উপর এটা নির্ভরশীল, যত বেশি প্রসারিত হবে কাজের মান তত বেশি।
তাহলে প্রসারণের মান 0 থেকে কত পর্যন্ত, এল পর্যন্ত। ঠিক আছে, এটাকে এবার ডান দিকে আমরা ফ্রেশ জায়গাতে লিখি। তাহলে এই টোটাল কৃত কাজ W ইজ ইকুয়াল টু সামেশন DW 0 টু L। এখন এই DW সমান সমান কত, F ইন্টু DL। তাহলে এটা F ইন্টু DL 0 টু L। এই F এর মানটা চাইলে আমরা বসাইতে পারি, কত বসাইতে পারি বলো তো? F সমান সমান এই বলের একটা সমীকরণ আছে, তাহলে বলের সমীকরণটা হচ্ছে ওয়াই এ স্মল এল ভাগ ক্যাপিটাল এল, তার সঙ্গে আছে ডিএল 0 টু এল। এখন তোমার ফিজিক্সে তোমরা যদি মনে করো যে আমরা ফার্স্ট ইয়ারের মোটামুটি মাঝ থেকে একটু বেশিতে গিয়েছি, মানে অর্ধেক শেষ করেছি, সেকেন্ড ইয়ার ফাইনাল প্রিপারেশন, এক কথায় পরীক্ষার আগ পর্যন্ত ভালো করে ফিজিক্স শিখতে গেলে আরো অনেকগুলো থিওরি এরকম ইন্টিগ্রেশন আসবে। মাথায় রাখবা যে ইন্টিগ্রেশন করো আর ডিফারেন্সিয়েশন করো, যাই করার প্রয়োজন পড়ুক, সবসময়ের জন্যই এই পরিবর্তন মাপবো আমরা কার, যেটা পরিবর্তনশীল রাশি তার। আর যেগুলো ফিক্সড সেগুলো তো পরিবর্তন মাপা যাবে না। এখানে কোনটা কোনটা ফিক্সড, ওয়াই হচ্ছে একটা উপাদানের জন্য নির্দিষ্ট, তাহলে এটা যদি আমার স্টিলের তার হয় তাহলে স্টিলের উপাদানের জন্য ওয়াই ফিক্সড, তাহলে এটার পরিবর্তন হবে না ওই তারের। এ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, শুরুতে তার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নিয়ে তুমি কাজ করা শুরু করেছো ওইটাই মাপ ক্ষেত্রফলের। হ্যাঁ, শুরুতে তার দৈর্ঘ্য যত ছিল এল, ক্যাপিটাল এল, সেটাই তার দৈর্ঘ্য। এই আদিতে এই তিনটা জিনিসের মান ফিক্সড, তাহলে এল এর মান, এই দৈর্ঘ্য প্রসারণ এল এর মান যত বাড়বে কাজের মান তত বাড়বে, মাথায় থাকবে। তাহলে কোনটা পরিবর্তনশীল এখানে, স্মল এল। তাহলে ওই স্মল এল রে যদি আমরা রাখি ভিতরে আর বাইরে সবগুলো নিয়ে চলে আসবো ওয়াই এ ভাগ ক্যাপিটাল এল, আর ইন্টিগ্রেশন করব স্মল এল কার সাপেক্ষে, ডিএল এর সাপেক্ষে 0 টু এল। বলো এক ঘাতের ইন্টিগ্রেশন করলে কত হয় জানো? শিখেছিলে না? সামেশন এক্স ডিএক্স কত হয়েছিল ওই অধ্যায়তে? তাহলে পাওয়ার 1 আছে তাই না, তাহলে পাওয়ার 1 এর সঙ্গে আর 1 যোগ, আর এটা ওই পাওয়ার দিয়ে আবার ভাগ, সব মিলে কত হলো এক্স স্কয়ার ভাগ 2। তাহলে এখানেও তো এল এর পাওয়ার কত আছে 1, তাহলে এখানে এটা হবে ওয়াই এ ক্যাপিটাল এল। এটা যদি কেউ না জেনে থাকো আগে, এমন তো হইতে পারে যে এখনো তুমি জানোনি, বাকিরা মোটামুটি এখানে তো কয়েকবার দেখিয়েছিলাম, তুমি যদি খাতাটা না স্টাডি করো তাহলে পরে ভুলে যাবা। এটা মনে করো না যে আমি আজকেও আবার অলসতা করবো, অলসতা করবো না অবশ্যই। তাহলে এক ঘাতের ইন্টিগ্রেশন করলে কত হবে স্কয়ার ভাগ 2, তাই তো? তাহলে এটাও কত হবে এল স্কয়ার ভাগ 2, ভালো কথা। আর এমনিতেই যদি সাধারণ ইন্টিগ্রেশন করতাম তাহলে কাজ শেষ, কিন্তু লিমিট সহ করছি, তাহলে নিচে লোয়ার লিমিট কত 0, আপার লিমিট ক্যাপিটাল এল। হ্যাঁ, আচ্ছা স্মল এল। তাহলে 2 কোথায় আসবে, এটা তো একটা সংখ্যা বাইরে চলে আসলো। তারপরের লাইনে তাহলে আমরা লিখতে পারি ওয়াই এ ভাগ টয়েস এল, আর এই লিমিটের মানটা দেখো একই, লিমিট আর চলক একইভাবে ধরেছি নাকি, তাহলে এটা হবে এল স্কয়ার ভাগ মাইনাস 0 স্কয়ার, এল স্কয়ার মাইনাস সব মিলিয়ে কত, সব মিলিয়ে থাকলো এল স্কয়ার। এদিকটা যদি তোলা হয়ে থাকে তাহলে এদিক ক্লিন করে থিওরির বাকি অংশ লিখব। আচ্ছা, সবাই নিশ্চয় বলবে না যে হয়েছে। দেখো তাহলে আলটিমেটলি ডব্লিউ সমান সমান কত আসলো, তাহলে ওয়াই এ এল স্কয়ার আর এদিকে থাকলো 12। হ্যাঁ, এইটা হলো কৃত কাজের মান। এখন এটারে তুমি যতটা অ্যারেঞ্জ মানে রিঅ্যারেঞ্জ করে লিখতে পারো, বুঝতে পারছো?
দেখো এর মধ্যে আবার ওয়াই এ ছোট হাতের এল ভাগ ক্যাপিটাল এল সমান সমান কত এফ, তাই না? তাহলে এখানে যদি ওই জায়গাটুকুকে খুঁজে এফ বসায় দিই তাহলে কিরকম হবে? হাফ তো আছে, হাফ আছে, ওয়াই এ একটা এল ভাগ ক্যাপিটাল এল সমান সমান কি এফ, তাহলে আরেকটা ছোট হাতের এল বাকি রয়েছে। হ্যাঁ জি স্যার, এইটা তাহলে মাথায় রাখবেন। তাহলে কৃতকাজ W is equal to half F into small l। তোমারে একজন স্যার যখন অ্যাডমিশনে কোশ্চেন দিবেন তখন জানতে চাইবেন যে তুমি কতটা গভীরভাবে শিখে এসছো। তো সব সময়ের জন্য তোমার বইতে যে লাইনটা দেয়া আছে ওই লাইন অনুযায়ী তুমি অঙ্ক করতে পারবা, এভাবে নাও দিতে পারেন, আর একটু গভীরভাবে দিল। তো এখানে দেখো আমরা যদি বলি যে শুরুতে বলের মান ছিল, মানে যখন প্রসারণ ঘটায়নি বলের মান কত 0 আর ম্যাক্সিমাম বলটা এফ, তাহলে এই দুই পয়েন্টের মধ্যে যদি গড় বল হিসাব করো, ওই যে কুয়া থেকে পানি তোলা এটা সেটার ক্ষেত্রে গড় সরণ হিসাব করেছে, তাহলে বলো 0 আর এফ, এই বলের মধ্যে গড় বল কত 0 প্লাস এফ ভাগ 2 নাকি বলো? দুটো পয়েন্টের মধ্যে গড় করলে এটা, তাহলে কত হলো এফ ভাগ 2। তাহলে স্যার আমি যদি এরকম বলি যে A2 এখানে গুণ আকারে না দিয়ে এফ এর নিচে 2 দিই, তাহলে এটার নাম কি হয়ে যাবে? গড় বল। কি হবে এটার নাম? গড় বল, মাথায় থাকবে। তাহলে আমরা এটারই চাইলে লিখতে পারি এফ ভাগ 2 ইন্টু এল, এই জিনিসটার নাম তাহলে আমরা বলবো গড় বল ইন্টু সরণ, গড় বল ইন্টু সরণ। এইটা খুবই সুন্দর করে মাথায় রাখবা, এক্সেপশনাল কোশ্চেন হলে এরকম হবে। ওকে, তাহলে সবাই এখান পর্যন্ত প্রিপারেশন নিল, তুমি এখান পর্যন্ত নিবা। আরেকটা কথা স্যার, যে শুরুতে তার প্রসারণের মান 0 ছিল এবং ম্যাক্সিমাম প্রসারণ হয়েছে কত স্মল এল। আমি যদি বলি গড় বল না বলে যদি গড় সরণ বলি, তাহলে গড় সরণ কত? তাহলে গড় সরণের হিসাবটা হবে 0 প্লাস এল ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস কত এল বাই 2। তাহলে এ 2 রে যদি এল বাই 2 করি তাহলে এটার নাম কি হয়ে যাবে? গড় সরণ। তাহলে মোট বল ইন্টু, তাহলে এমনেও লেখা যেতে পারে। হ্যাঁ, তাহলে আরেকটা ফরম্যাট লিখো, 3 নাম্বার ফরম্যাট, এটা 2 নাম্বার ফরম্যাট। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে এফ ইজ ইকুয়াল টু W is equal to F into L ভাগ 2, that means মোট বল into গড় সরণ। হয়েছে তো? এই 3টা ফরম্যাট থাকলো, বুঝতে অসুবিধা হয় না নিশ্চয়ই? একদম এবার আমরা এটা বাইরে বাইরে পড়েছি, আরো একটা ছোট্ট কথা আছে এখানে, এভাবেও নির্ণয় করতে দিবে। তার প্রসারণকৃত কাজ হিসাব করেছি, তাই না? এরপরে বলবে যে একক আয়তনে কৃত কাজ, ঠিক আছে? তারের প্রসারণে একক আয়তনে কৃত কাজ। কৃত কাজ, হ্যাঁ, যে তারটাকে প্রসারিত করেছিলাম সে তারের প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? হ্যাঁ, প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? প্রাথমিক দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল?
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এ, অতএব তারের আয়তন কত ছিল? তারের আয়তন হচ্ছে, তার আয়তন যদি ভি দ্বারা লিখি তাহলে সেটা হচ্ছে এ ইন্টু এল। কোনো সন্দেহ আছে? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে দেখো এই ভি আয়তনে কৃত কাজের মান হিসাব করেছি আমরা। হ্যাঁ, ভি আয়তনে কৃত কাজের মান হিসাব করছি। তাহলে যদি এরকম বলি যে ভি আয়তনে কৃত কাজ W ইজ ইকুয়াল টু কত ছিল? হাফ এফ ইন্টু এল। হাফ এফ ইন্টু কত? ওগুলো কি ক্যামেরার বাইরে চলে গেছে? তাহলে দেখো ভি আয়তনে কৃত কাজ কত? ভি আয়তনে কৃত কাজ W সমান সমান হাফ ইন্টু এফ ইন্টু এল। ভি আয়তনে কৃত কাজ এটা, তাই তো? বলো। ঠান্ডা, তাই তো। এখন আবার ঠান্ডা লাগলে ইফতারে গিয়ে তোমরা শরবত খেতে পারবে না। তাই হুট করে ব্যবস্থা করলে ব্যবস্থা অত ভালো হবে? মন খারাপ করবা? ও একদিন করব আমরা। আগামীকালই ঈদ নাকি তোমাদের দিকে? ভি আয়তনে কৃত কাজ এত, তাহলে একক আয়তনে, ঠিক আছে, এক একক আয়তনে কৃত কাজ কত? কম হবে না বেশি? ভাগ দেব কিনা? এখানে যে কাজ হোক তারে অবশ্যই একক আয়তনে নিলে পরে কি হবে? সেটা ভাগ হবে, তাই তো? তো সেই কৃত কাজকে ধরো আমরা লিখলাম ডব্লিউ প্রাইম, কোনো অসুবিধা আছে? তাহলে সেটা হবে ডব্লিউ ভাগ অবশ্যই তার আয়তন, নাকি? ঠিক আছে না? নাই, ঐকিক নিয়মে লিখেছি, তাহলে তার আয়তন দিয়ে ভাগ দিব। দ্যাট মিনস এই যে মানটা, তাকে যদি এবার আয়তন দিয়ে ভাগ দাও তাহলে কত দাঁড়াবে? দেখো, আমার গল্প হলো যে উপরে কিন্তু এফ এল, নাকি? উপরে এফ এল আর নিচে আছে 2, তার সঙ্গে আবার আয়তনের মানটা যদি দিই ভি, ভি এর জায়গাতে আমরা লিখে দিলাম এ ইন্টু এল। কোনো অসুবিধা? এই তো এতটুকু। হ্যাঁ, এবার এটাকে সুন্দর করে একটু সাজাবো। হ্যাঁ, তুমি বাড়ি থেকে বাজার থেকে যখন জিনিস আনো, ধরে নাও ঘর সাজানোর অনেক জিনিস, তখন ওই কি ভ্যানে সাজিয়ে নিয়ে আসো? হ্যাঁ, ওইটা ঘরে এনে সাজাও, তাই না? আমরা একটুকু নিয়ে এসছি, এই সংখ্যাটুকু পেয়েছি, এই অ্যালফাবেট গুলো এখানে আছে, এবার সাজাও। হ্যাঁ, সাজাতে পারবো না? এরকম মিশাই দিলাম। হ্যাঁ, কাজ হয়েছে, এবার আমরা মিশাই দিই। দেখো স্যার, ওই একক আয়তনের কৃত কাজ, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, এজন্য এখানে আসার জন্য এতক্ষণ আমরা ধানাই পানাই করছিলাম। এই কৃত কাজের ডব্লিউ প্রাইম দ্বারা যদি লিখো, সেটা সমান সমান দাঁড়াইলো হাফ, উপরে আছে এফ স্মল এল। আচ্ছা, তো এইখানে যদি এফ ভাগ এ লিখে দিলাম, কোনো অসুবিধা আছে? স্মল এল ভাগ ক্যাপিটাল এল লিখে দিলাম, কোনো অসুবিধা আছে? তাই তো আছে, উপরে আছে এফ এল, নিচে আছে 2 ক্যাপিটাল এ আর এ ক্যাপিটাল এল, ঠিক আছে? আচ্ছা, দেখো তো স্যার এখানে কি কি দেখতে পাচ্ছ? এফ ভাগে কি বলে? চাপ, চাপে পড়ে যাব। হ্যাঁ হ্যাঁ, পীড়ন। তারপরে চাপ তো অবশ্যই, আর এল ভাগ এল, এটা কি? বিকৃতি। তাহলে এটারে খুব বড় সড়ো করে লিখবো, একক আয়তনে কৃত কাজ হাফ ইন্টু পীড়ন
ইন্টু বিকৃতি হয়েছে। সুন্দর করে কলমের কালি দিয়ে সোনার অক্ষরে লিখে রাখো। তাহলে একক আয়তনে কৃত কাজ হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তবে স্যার একক আয়তন না বলে যদি অন্য কোনো পরিমাণ বলে বা পুরো আয়তনে কৃত কাজ বলে তাহলে কতটুকু? তখন কিন্তু এটা হাফ ইন্টু এফ ইন্টু এল। ওই এফ এর নিচে এ ভাগ হবে এ, এল এর নিচে ক্যাপিটাল এল ভাগ হবে কখন? যখন আয়তন দিয়ে ভাগ দিব তখন। আয়তন দিয়ে ভাগ না দিলে কিন্তু এই হাফ ইন্টু এফ ইন্টু এল। হ্যাঁ, তোমাকে জানানোর কাজ ছিল, শেখানোর দায়িত্ব ছিল। এবার মানা না মানা, ঠিক করা না করা, এগুলো কার দায়িত্ব? আপনার। তবে কোনো কারণে ভুল করলে অবশ্যই দোষটা আমার উপর চাপিয়ে দিবেন, না হলে আব্বা আম্মা মন খারাপ করবে। হ্যাঁ, বলবো আমার মেয়ে এই ধরনের ভুল করতেই পারে না, আমার ছেলের এটা শিক্ষায় দিইনি যে সে পরীক্ষার হলে ভুল করবে। কার দোষ? অবশ্যই আমি যদি তোমাদের মধ্যে ও বাইরের দেশের যে উন্নত দেশগুলোর যে টিচাররা তারা কিন্তু দায় নেয়, আর আমাদের এখানে কোনো ধরনের টিচাররাও দায় নেয় না, স্টুডেন্টও দায় নেয় না। এটা কোথায় ঝুলে, দোষটা কোথায় ঝুলে? মাঝ বরাবর ঝুলে বেড়ায়। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে গাণিতিক প্রবলেম শুট করব আমরা। তার আগে ছোট্ট একটা বিষয় তাহলে লাস্ট বলে দেই, যে কোনো একটা বস্তুর অবস্থান জনিত পরিবর্তন আনলে যে কাজ হয়, এ কাজ তার ভিতরে শক্তি হিসেবে জমা থাকে, এর নাম কি? বিভব শক্তি। ঠিক আছে, তাহলে এই যে কৃত কাজ, এইটারে তাহলে আমরা কৃত কাজ, অথবা তোমার হয়তো কখনো প্রশ্নে আসবে সঞ্চিত শক্তি, কখনো বলবে বিভব শক্তি। কখন এগুলো সমান? বস্তুর অবস্থান পরিবর্তন জনিত কৃত কাজ হইলে সেই কৃত কাজের মানটা শক্তি হিসেবে জমা থাকে, তাই তো? তাহলে আমরা দেখি স্যাররা তাদের বইতে কি ধরনের কোশ্চিন ধরেছেন, সে ধরনের কোশ্চিন গুলো আমরা সরাসরি শুট করব। হ্যাঁ, লিখতে শুরু করো। 4 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট 4 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 2.5 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারকে টেনে 4.0 মিলিমিটার স্কয়ার, হ্যাঁ, লিখতেই হবে 4.0 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট এবং 2.5 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারকে টেনে
2.5 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো। স্যার ওইটা আদি দৈর্ঘ্য 2.5 মিটার, ওটা জি। এককে চেঞ্জ আছে কিন্তু। টান করা অবস্থায় তারটিতে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। স্থিতিশক্তি নির্ণয় করো। হয়েছে? কিসের তার বলেছে? ইস্পাতের। ইয়াং এর গুণাঙ্ক ফর ইস্পাত স্টিল দিয়ে দিলাম 2.0 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার, তাই না? নাকি পার মিটার স্কোয়ার? অবশ্যই পার মিটার স্কোয়ার দিবা। হ্যাঁ হয়েছে। কত অ্যান্সার হলো বলো? এতগুলো কাজ করে এক পাইছো, তোমার কপাল খারাপ। কোনো ভুল না হয়ে থাকলে আরেকবার চেক করো, আর ভুল হলে চেক করার দরকার নাই। কত হইল? 10⁻6। তুমি আবার কি সূত্র দিয়ে করলা? ওই যে ওরা দুজন বলে 1, তুমি বলো 10⁻6। তাহলে এখন এটার আগে সমাধান করে দিই, কারণ এক একজন এক এক রকমের অ্যান্সার করবা, এটা নিশ্চয় মানা সম্ভব না আমার জন্য। আরে ভাই, এখানে কি একক আয়তনে কৃত কাজ বলেছে? হ্যাঁ, একক আয়তনে বলেছে কি না? তাহলে পরে খেয়াল রাখবা, এই কৃত কাজ ডব্লিউ সমান ওয়াই এ এল স্কোয়ার ভাগ ক্যাপিটাল এল। সূত্র এসছিল না প্রথম প্রতিপাদন করে? এসছিল না? আসেনি? ডিরেক্ট বসায় দেবা, সবই মান আছে দেখতে পাচ্ছি। ওয়াই দিয়েছে, এ দিয়েছে। হ্যাঁ কোনটা 12? ও এখানে নিচে 2 ছিল, তাহলে 2 দাও। 2 এসছিল তো নাকি? ওকে, হ্যাঁ দেখো ওয়াই এর মান দিয়েছে 2 × 10⁻11, ক্যাপিটাল এ এর মান আছে 4 মিলিমিটার স্কোয়ার, তাহলে 4 এর সঙ্গে যাবে 10⁻6, তাহলে হয়ে গেল মিটার স্কোয়ার নাকি বলো? 10⁻6 তোমাদের শিখাইছিলাম না কাদের? হ্যাঁ, তাহলে আরো তো আর চাওয়ার কিছু নাই তোমাদের লাইফে। এই ছোট হাতের এল এর মান কত? 2.5, তাহলে 2.5 মিলিমিটার নাকি? তাহলে তার সঙ্গে কত গুণ করলে মিটার হবে? 10⁻3, 1000 ভাগ করলাম আমরা, তার উপরে একটা কি আছে? স্কয়ার আছে। এবার এটা 2 আর এল এর মান কত? 2.5। কারো ক্যালকুলেটরে যদি এরকম করো যে একবার 2 দিয়ে ভাগ দিয়ে আবার 2.5 গুণ করে দিলে, তাহলে ভুল হয়ে যাবে। এটা দিয়ে ভাগ দিবা, আবার এটা দিয়েও কি দিবা? ভাগ দিবা। হ্যাঁ, একসঙ্গে গুণ করবো কেন? 2.5 এ গুণ করলে 5 হয়। হ্যাঁ জি, উপরেও 5 আসবে। হ্যাঁ, আমরা যদি কেউ মুখে মানে করতে বলে, তাহলে এটা বলবো 4 দুগুণে 8, 10⁻6, আর এখানে 10⁻6 আর 10 কত? 11, তাহলে 10 কত থাকলো? +5, তাই তো? আর এইখানে গুণ করলে 2.5 এর স্কোয়ার, 25 25 625 না কত? হ্যাঁ, 25 25 625। 2 ঘর বামে পড়বে দশমিক, এখানে পড়লো। আর 10⁻3 স্কোয়ার করলে 10⁻6। ওকে, ভাগ হয়ে গেল 5। তারপরে যদি বলো 10⁻+5 আর -6 কত থাকবে? -1।
এখন এটা আর এটা গুণ করলে কত যেন হচ্ছে 50, হ্যাঁ, তাহলে সব মিলে 5 থাকলো। হ্যাঁ, এখানে 1/10 বেশি আর এখানে 1/10 কম, ভাগ কত 5, কত হলো 1। পুষ্প কিভাবে করেছিল গো? এফ বের করলেও তো এটাই আসবে। এফ এর মান বের করার সময় ভুল করনি তো? এফ বের করে যদি করো তাও সূত্র তো এরকমই হবে, হাফ এফ আর এল। ওই এফ এর জায়গাতে নিশ্চয় সূত্রটা কত থাকবে, ওয়াই এ এল ভাগ ক্যাপিটাল এল। হ্যাঁ, কোশ্চেন 2 হোমওয়ার্ক হিসেবে থাকবে, একজন বালকের গুলতি 5 মিলিমিটার ব্যাস ও 36 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট রাবারের ফিতা দিয়ে তৈরি। রাবারের ফিতা দিয়ে তৈরি। বালকটি ফিতাকে 18 সেন্টিমিটার টেনে একটি পাথরের গুলিকে ছুড়ল। গুলিটির ভর 0.02 কেজি। গুলিটি গুলতি থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে ছুটে গেল। ও ছুটে গেলে রাবারের ইয়ং এর গুণাঙ্ক কত? গুণাঙ্ক কত? যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন দিবা তারা অবশ্যই ভালো করে রপ্ত করবা। এখানে প্রথমত কথা হলো, যখন গুলতিটি টেনে ধরবো আমরা কতটুকু টানবো জানো? 18 সেন্টিমিটার না? তাহলে 18 সেন্টিমিটার টানলে পারে তার ভিতরে একটা বিভব শক্তি জমা হবে। ওই বিভব শক্তি কিন্তু গুলিটির মধ্যে গতিশক্তি হিসেবে সঞ্চিত হবে, তাই তো? এই শক্তি নিয়ে সে কত বেগে যাচ্ছে। তাহলে এবার বিভব শক্তির মান যদি এভাবে লিখো যে হাফ এফ ইন্টু এল, সেটা সমান সমান হবে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এখন ওই গুলির ভর দেয়া আছে, বেগ দেয়া আছে, এগুলো দেয়া আছে, এই দুটো তুলনা করবা। আর তারপরের প্রশ্নটা কি জানো, রাবারের ইয়ং এর গুণাঙ্ক কত? রাবারের ইয়ং এর গুণাঙ্ক কত এটা যদি বের করতে চাও তাহলে ওইটার সঙ্গে রিলেট যখন করবা তখন এইখানে এই সূত্রটাই কাজে লাগবে, W ইজ ইকুয়াল টু ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বাই 12, এটা কাজে লাগবে। হ্যাঁ, এই সব দেয়া আছে। এখানে মনে রাখবা ওই এ বের করার জন্য আমরা কি ইউজ করব, এ ব্যাস, ব্যাস থেকে ব্যাসার্ধ বের করব, দেন ক্ষেত্রফল।